আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত 14 জন এবং আহত আরও 750 জন। জানিয়ে দিব মোদীকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে আখ্যা দিলেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী। এবং আরও জানিয়ে দিব ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হলেন হুসেইন আল শেখ। এরপর জানিয়ে দেব এবারে কাশ্মীর সংকটে এগিয়ে এলো ইরান। এদিকে 5000 টনের শক্তিশালী যুদ্ধজাহাজ প্রকাশে আনলো উত্তর কোরিয়া। জানিয়ে দেব পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত 17 জন। এরপর জানিয়ে দেব সীমান্ত যুদ্ধের আশঙ্কা, প্রস্তুতি নিচ্ছে কাশ্মীরের গ্রামবাসীরা। সর্বশেষ জানিয়ে দেব গাজা ইসরায়েলি হামলায় আরো 56 জন ফিলিস্তিনি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আরো অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত 14 জন এবং আহত আরও 750 জন। ইরানের একটি প্রধান বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 14 জন নিহত ও 750 জনের বেশি মানুষ আহত হয়েছে। রবিবার 27 এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার সকালে দক্ষিণ ইরানের বান্দার আব্বাস শহরের কাছে অবস্থিত দেশের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শাহিদ রাজাইতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে পার্শ্ববর্তী ভবনের জানালা ছাদ উড়ে যায়, বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বিস্ফোরণের কম্পন 50 কিলোমিটার বা 31 মাইল দূর থেকেও অনুভূত হয়েছে। বিবিসি যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে আগুন ধীরে ধীরে বাড়তে বাড়তে এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। এরপর আতঙ্কিত মানুষ ছুটাছুটি করতে থাকে আর রাস্তায় পড়ে থাকা আহতদের চারপাশে ছড়িয়ে থাকা ধোঁয়ার ধ্বংস অবশেষ। একজন প্রত্যক্ষদর্শী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, গোটা গুদামঘর ধোঁয়া ধুলা আর ছায়ে ভরে গিয়েছিল। আমি ঠিক মনে করতে পারছি না আমি নিজের টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলাম নাকি বিস্ফোরণের আঘাতে ছিটকে সেখানে পড়েছিলাম। ঘটনাস্থলের আকাশপথের চিত্র দেখা গেছে অন্তত 3টি স্থানে আগুন জ্বলছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন আগুনে কন্টেইনার থেকে আরেকটিতে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে বন্দরের আশেপাশে সব স্কুল অফিস রোববার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একটি বেসামরিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে ইন্টেলিজেন্স জানিয়েছে বিস্ফোরণে আক্রান্ত কন্টেইনারগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত কঠিন জ্বালানি রাখা ছিল বলে তারা ধারণা করছে। সংস্থাটি আরও জানায়, মার্চ 2025 সালে একটি ইরানি পতাকাবাহী জাহাজ শহীদ রাইজা বন্দরে সোডিয়াম পারক্লোরাইড রকেট ফুয়েল নামিয়েছিল। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীন থেকে ইরানের 2টি জাহাজে করে এই ধরনের জ্বালানি সরবরাহ করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি অগ্নিকাণ্ডের সূত্র ধরে দাহ্য পদার্থ ভর্তি খোলা কন্টেনারগুলোতে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। কাস্টমস কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানিয়েছে, বিপজ্জনক রাসায়নিক ও ঝুঁকিপূর্ণ পদার্থ সংরক্ষণের স্থানে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে অ্যাম্ব্রে ইন্টেলিজেন্স জানিয়েছে, ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এর আগেই শহীদ রাইজা বন্দর কর্তৃপক্ষকে রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছিল। সূত্র বিবিসি নিউজের। মোদীকে বিশ্ব সন্ত্রাসী বলে আখ্যা দিলেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র সমালোচনা করে তাকে বিশ্ব সন্ত্রাসী বলে অভিহিত করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি। তিনি দাবি করেন, মোদীর ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক স্থিতিশীলতা আরো অবনতি হয়েছে। খবর জিও নিউজের। ডিজিপিআর এর এক সংবাদ সম্মেলনে আজমা বোখারি বলেন, পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করা ভারতের অভিযোগ ভিত্তিহীন ও পরিকল্পিতভাবে অপপ্রচারের অংশ। তিনি জানান, পাকিস্তান পেহেলগামে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং এই নির্মম হত্যাকাণ্ডের স্পষ্ট নিন্দা জানিয়েছে। আজমা বোখারি আরও অভিযোগ করেন,
ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অপরের ওপর দোষ চাপানোর নেশায় আসক্ত। তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত। আবহাওয়া ওড়িশার রাজ্য থেকে 12 জন পাকিস্তানি নাগরিককে বহিষ্কারের প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন বলেছেন, স্বল্পমেয়াদী ভিসায় আসা পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করা হয়েছে এবং শীঘ্রই তাদের ফেরত পাঠানো হবে। তিনি আরও জানান, পুলিশ এখনও অনুপ্রবেশকারীদের শনাক্ত করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হলেন হোসেইন আল শেখ। ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন হোসেইন আল শেখ। ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও নির্বাহী কমিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রস্তাবে হোসেইন আল শেখকে তার উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। রোববার 27 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পিএলওর নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ শনিবার বলেন, হোসেইন আল শেখকে পিএলও নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হোসেইন আল শেখকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা হিসেবে মনোনয়ন গত বৃহস্পতিবার রামাল্লায় অনুষ্ঠিত প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিলের 32তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। আব্বাস আরও ঘোষণা দেন, সব ফিলিস্তিনি রাজনৈতিক দলকে নিয়ে একটি ব্যাপক জাতীয় সংলাপ শুরু করা হবে, যাতে পিএলও নির্বাহী কমিটি এবং ফাতাহা কেন্দ্রীয় কমিটির সদস্যরা নেতৃত্ব দেবেন। লক্ষ্য হবে জাতীয় ঐক্য সুসংহত করা এবং দলগুলোর মধ্যে সমঝোতা অর্জন করা। মনোনয়ন পাওয়ার পর হোসেন আল শেখ প্রেসিডেন্ট আব্বাসকে ধন্যবাদ জানিয়েছেন। পিএলও নির্বাহী কমিটি আগামী শনিবার আবার বৈঠকে বসবে, যেখানে নতুন মহাসচিব নির্বাচন করা হবে। এছাড়া বৈঠকে আব্বাস ইসরায়েলি আগ্রাসন রোধে আসন্ন রাজনৈতিক পরিকল্পনাগুলোর কথাও জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিম তীর গাজা ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করা, মানবিক ও চিকিৎসা সহায়তার প্রবেশ ত্বরান্বিত করা এবং গাজায় পূর্ণ ফিলিস্তিনি প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এখন জরুরি। এগুলো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পিসিসির সিদ্ধান্ত অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দিতে চেয়ারম্যান মনোনয়ন করবেন এবং কমিটির সদস্যরা তা অনুমোদন করবেন। চেয়ারম্যানের হাতে ডেপুটিকে দায়িত্ব দেওয়া বা অপসারণ করার ক্ষমতা থাকবে। এই সিদ্ধান্তের পক্ষে মোট 170 জন সদস্য ভোট দিয়েছেন, একজন বিরোধিতা করেন এবং একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। এবারে কাশ্মীর সংকটে এগিয়ে এলো ইরান। পাকিস্তান ও ভারতের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে এক টেলিফোনে আলাপকালে ইরানের সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন, যাতে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করা যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী দুই নেতার উত্তেজনা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করার গুরুত্বের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ধৈর্য ও সংযমের গুরুত্ব উল্লেখ করে জানান, ইরানের উভয় দেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক রয়েছে এবং তারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসাকদার ইরানের গঠনমূলক ভূমিকা স্বীকার করেন এবং উত্তেজনা কমাতে তাদের প্রচেষ্টাকে প্রশংসা করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করে এবং আশা প্রকাশ করেছে পাকিস্তান ও ভারত একে অপরের সাথে আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে। সম্প্রতি পহেলগামে 26 জন পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। দুদেশও একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে চলেছে। উত্তর কোরিয়ার 5000 টনের শক্তিশালী যুদ্ধজাহাজ উদ্বোধন। উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা আরও জোরদার করতে উদ্বোধন করল নতুন একটি 5000 টনের বহুমুখী স্ট্যান্ড যুদ্ধজাহাজ। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেই এই জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএন। শুক্রবার দেশটির নামফো নৌ ডকইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে জাহাজটি উন্মোচন করা হয়েছে। এটি ছো হিয়ন শ্রেণীর জাহাজ হিসেবে পরিচিত। নাম রাখা হয়েছে জাপান বিরোধী বিপ্লবী নেতা সোহিয়নের নামে। কেসিএন এর প্রতিবেদনে বলা হয়, সম্পূর্ণ দেশীয় বল প্রযুক্তিতে মাত্র 400 দিনের মধ্যে তৈরি করা হয়েছে জাহাজটিকে। এটি অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং শীঘ্রই উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে। 2025 সালের শুরুতেই জাহাজটি অপারেশনাল হবে বলে জানিয়েছেন কিম। উদ্বোধনী অনুষ্ঠানে কিম জন উনের সঙ্গে ছিলেন তার কন্যা জু এবং
বোন কিম ইয়ো জং। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি এর ফুটেজে তাদের ট্রেনযোগে নামপথে আগমন দেখা গেছে। রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী এই নতুন যুদ্ধজাহাজে রয়েছে কয়েক ডজন খাড়া লঞ্চার সেল, যেগুলো থেকে সামরিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্ভব। কিম জং উন বলেছেন, শত্রুর আগ্রাসনের আগে পাল্টা আক্রমণ চালানো হচ্ছে সবচেয়ে কার্যকর যুদ্ধ প্রতিরোধ। দেশের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত সংকটপূর্ণ। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে কোরীয় উপদ্বীপে কৌশলগত সামরিক সম্পদ মোতায়েন করে যাচ্ছে, যা উত্তেজনা আরও বাড়াচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসীর মধ্যে তুমুল গোলাগুলি, নিহত 17 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় 3টি জায়গায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়েছে। এতে 2 সেনাসহ অন্তত 17 জন নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং শনিবার এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কারাক জেলায় অভিযান চালায়। অভিযানের সময় 8 জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। এছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেক অভিযানে 4 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে। তবে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে 2 জন সেনা সদস্য নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। জিও নিউজ বলেছে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার গোমালজাম এলাকায় আরেক অভিযানে 3 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাক সেনাবাহিনী। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। সীমান্তে যুদ্ধের আশঙ্কা, প্রস্তুতি নিচ্ছে কাশ্মীরের গ্রামবাসীরা। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম RS পুরাতে যুদ্ধের সংখ্যায় সামরিক বাংকার পরিষ্কার করছে স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি পেহেলগামে ভয়াবহ বিদ্রোহী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্ত অঞ্চলে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা বালবীর কৌর বলেন, আমরা সীমান্ত এলাকার বাসিন্দা। ভারতে যাই ঘটুক না কেন তার প্রভাব আগে এসে পড়ে আমাদের ওপর। তাই আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি, যাতে কিছু ঘটলে সরকারের চিন্তা না করতে হয় আমাদের নিরাপত্তা নিয়ে। আমরা চাই না আমাদের কারণে সরকার যেন অতিরিক্ত চাপ অনুভব করে। এদিকে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত টানা দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলির বিনিময়ের ঘটনা ঘটে। সীমান্তে বাড়ছে সামরিক তৎপরতা ও জনমনে বাড়ছে উদ্বেগ। স্থানীয়দের দাবি, অতীতের এমন উত্তেজনার সময় তারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাই এবার আগাম প্রস্তুতি নিচ্ছেন যেন প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো যায়। সূত্র আল জাজিরা নিউজের। গাজা ইসরায়েলি হামলায় আরো 56 জন নিহত। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় আরো অন্তত 26 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলাকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51,495 জনে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় আরো 108 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা পৌঁছেছে 1,17,524 জনে। বিবৃতিতে আরো বলা হয়েছে, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচেও রাস্তায় আটকা পড়ে রয়েছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না। গত 18 মার্চ ইসরায়েলি সেনাবাহিনীর একটি চুক্তি অনুযায়ী জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি সত্ত্বেও গাজায় আকস্মিক বিমান অভিযান চালায়। এতে 2111 জন নিহত এবং 5483 জন আহত হয়। এর আগে গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজায় চালানো এই যুদ্ধের জন্য ইসরায়েলের আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে। সূত্র আনাদোলো এজেন্সির।